হাই, আই এম উচ্ছ্বাস পল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আমাদের আজকের টপিক উদ্ভিদের বংশবৃদ্ধি। আসলে বংশবৃদ্ধি মূলত বিষয়টা হচ্ছে যে উদ্ভিদ যে তার অনুরূপ যে একটা নতুন বংশধর তৈরি করে সেই প্রক্রিয়াটাকে আসলে মূলত বংশবৃদ্ধি বলা হয়, এবং সেটা যে মাধ্যমে হয় সেটাকে বলা হয় হচ্ছে প্রজনন বা জনন। আসলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী চায় তার অনুরূপ একটা বংশধর রেখে যেতে পৃথিবীতে। তো সেইটা এটা একটা প্রাকৃতিক নিয়ম, এবং এই নিয়মটা আসলে দুইটা প্রক্রিয়াতে সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া এবং আরেকটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। অযৌন জনন প্রক্রিয়া হচ্ছে যে যে জনন প্রক্রিয়ায় একটা পুরুষ মানে তার শরীরে পুরুষ না শুধু, মানে যে কোনো একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী তার নিজের শরীরের একটা অংশ থেকে নতুন বংশধর তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে আসলে অযৌন জনন বলা হয় পক্ষান্তরে। যৌন জনন প্রক্রিয়াটা আসলে মূলত হচ্ছে কি, যেখানে একটা পুরুষ এবং স্ত্রী মিলিত হবে এবং তাদের নতুন বংশধর তৈরি হবে, সেটাকে আসলে মূলত বলা হয় হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। তো যাই হোক, আমরা আমাদের আজকে টপিক শুরু করতেছি প্রজনন বা জনন। পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়, এটা একটি প্রাকৃতিক নিয়ম। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অযৌন জনন এবং আরেকটা হচ্ছে যৌন জনন। তো অযৌন জনন প্রক্রিয়াটা আসলে মূলত কি, একটু আগে আমরা বলে এসেছি, যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই হচ্ছে অযৌন জনন। আমি যেটা বললাম যে শরীরের বিভিন্ন অংশ থেকে, মানে কোন ধরনের কোনো যৌন জনন হবে না বা জনন কোষের ভিন্নধর্মী জনন কোষের মিলন হবে না, সেই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি। অযৌন জনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কি স্পোর উৎপাদন, একটা হচ্ছে অঙ্গজ জনন। স্পোর উৎপাদন মূলত হচ্ছে শরীরের একটা অংশ বের হয়ে গিয়ে নতুন একটা আহ, অনুরূপ একটা মানে কি বলে এটাকে, অনুরূপ একটা বংশধর তৈরি করা। আর অঙ্গজনন হচ্ছে কি শরীরের একটা অংশ থেকে নতুন একটা উৎপন্ন করা, সেটাকে আসলে মূলত বলা হয় হচ্ছে অঙ্গজ জনন। তো স্পোর উৎপাদন হচ্ছে কি, মূলত প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদ স্পোর বা অণুজীব উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদের অণুবীজ থলি বলে। মানে আর শরীরের যে অংশটা তোমার হচ্ছে একটা মানে দেহকোষ তৈরি করবে, জাস্ট অণুবীজবাহী একটা অঙ্গের তৈরি করবে, মানে এরকম একটা থলের মতন, সেটাকে বলা হচ্ছে অণুবীজ থলি। একটি অণুবীজ থলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, তবে কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজ থাকতে পারে। অণুবীজ থলির বাইরেও উৎপন্ন হয়, এদের বহি অণুবীজ বলা হয়। বহি অণুবীজের কোনোটিকে কন্ডিয়াম বলে। মিউকার এর থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়, পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আহ তারপর যেটা সেটা হচ্ছে আসলে মূলত অঙ্গজ জনন। কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে মূলত অঙ্গজ জনন বলে। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলা হয়। যেমন কি, কোনো ধরনের কোনো অযৌন জনন বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে, মানে হচ্ছে ডালপালা বা হচ্ছে কাণ্ড, এগুলো থেকে যে জনন প্রক্রিয়া, সেটা আসলে মূলত অঙ্গজ জনন। অঙ্গজ জনন আসলে মূলত দুইটা ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে কি প্রাকৃতিক অঙ্গজ জনন। বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এ ধরনের অঙ্গজ দেখা যায়। যেমন প্রথম যে অংশটা সেটা হচ্ছে কি দেহখণ্ডায়ন। দেহখণ্ডায়নটা কি, সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। স্পাইরোগ্যারা, মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে। কি বলছি আমি আরেকবার একটু বলি। স্পাইরোগ্যারা, মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে। তারপরে যেটা সেটা হচ্ছে কি মূলের মাধ্যমে। কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়, যেমন মিষ্টি আলু। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের কোনো অংশকে কাণ্ড বলে তা নিশ্চয়ই তোমরা জানো। তবে কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাই কাণ্ড বলে মনেই হয় না। এরা পরিবর্তিত কাণ্ড। বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয়ে বা অঙ্গজ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। এদের বিভিন্ন রূপ নিম্নে দেওয়া হলো। একটা হচ্ছে কি টিউবার। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখা অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে। আহ, ভবিষ্যতে এই কন্দ জননের কাজ করে। এই কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে
চোখের মতো, তাই এদের চোখ বলা হয়। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে আঁশের মতো। অসবুজ পাতার কক্ষে এসব কুঁড়ি জন্মায়। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। রাইজোম, এরা মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি। স্পষ্ট পর্বসন্ধিতে স্বল্পপত্রের কক্ষে কাক্ষিত মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন আদা। কন্দব বা বাল্ব, এরা অতি ক্ষুদ্র কাণ্ড। এদের কাক্ষিত ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। স্টোলন, তোমরা কচুর লতি দেখে থাকবে। এগুলো কচুর শাখা কাণ্ড, এগুলো জননের জন্যই পরিবর্তিত হয়। স্টোলনের অগ্রভাগ মুকুল উৎপন্ন হয়। স্টোলন জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা ইত্যাদি। অফসেট, কচুরিপানা, টোপাপানা ইত্যাদি জলজ উদ্ভিদে ও শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, যেমন কচুরিপানা। বুলবিল, কোনো কোনো উদ্ভিদের কাক্ষিত মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, এদের বুলবিল বলে। এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, যেমন চুপড়ি আলু। পাতার মাধ্যমে, কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, যেমন পাথরকুচি। কৃত্রিম অঙ্গজ জনন, ভালো জাতের আম, কমলা, লেবু, পেয়ারা ইত্যাদি গাছের কলম করতে আমরা দেখেছি। কেন কলম করা হয় তা কিভাবে দেখেছো? যেসব উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত এবং পরিমাণে কম হয়, সাধারণত সেসব উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয়। এবার এসব কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে আমরা জানি। কলম, কলম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি ও সতেজ শাখা নির্বাচন করা হয়। উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হয়। এবার ওই ক্ষত স্থানটি মাটি ও গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দিতে হবে। এবার সেলোফোন টেপ অথবা পলিথিন দিয়ে ওই স্থানটি মুড়ে দিতে হবে, যাতে পানি লেগে মাটি ও গোবরের মিশ্রণ খসে না পড়ে। নিয়মিত পানি দিয়ে এই অংশটি ভিজিয়ে দিতে হবে। এভাবে কিছুদিন রেখে দিলে ওই স্থানে মূল গজাবে। এরপরে মূল সহ শাখার এই অংশটি মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করে দিলে নতুন একটি উদ্ভিদ হিসেবে বেড়ে উঠবে। শাখা কলম, আমরা লক্ষ্য করি যে গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যেই তা থেকে নতুন কুঁড়ি উৎপন্ন হয়। এসব কুঁড়ি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছ উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ সকলকে।